জল শুধু নদী, হ্রদ বা সমুদ্র নয়, আমরা কোথায় থাকবো, কি চাষ করব, কিভাবে বাঁচবো, তার অনেক কিছুই নির্ভর করছে জলের ওপর। এমনকি আমাদের অনেক পুরনো রীতিনীতিও জলের ওপরেই নির্ভর করে বেঁচে রয়েছে। নমস্কার, আমি দেবী সাহা, আপনারা দেখছেন ইকো ইন্ডিয়া। আমাদের জীবন ও জীবিকার অনেকটাই নির্ভর করছে জলের উপর। আজকের পর্বে আমরা দেখব জল কিভাবে সাহায্য করে এবং কখন আর কিভাবে তা হয়ে ওঠে বিপজ্জনক, আর কিভাবে তা সত্ত্বেও জলের চারপাশে মানুষ সাজিয়ে নিচ্ছে জীবন। আজকের পর্বে দেখব দূষণ আর লবণাক্ততার পরিবর্তন কিভাবে বিপন্ন করছে কেরালার বৃহত্তম জলাভূমি আর তার মূল্যবান ঝিনুক চাষকে। এখন বিজ্ঞানী আর স্থানীয়রা মিলে বাঁচাতে চাইছেন হ্রদ আর নিজেদের জীবিকা। অন্যদিকে খরায় ক্ষতিগ্রস্ত ট্যাপিওকা ক্ষেত থেকে সবুজ সবজি খামার। বৃষ্টিপাত কমেছে তামিলনাড়ুতে, কিন্তু জলবায়ু সহিষ্ণু চাষ সুরক্ষিত করছে জীবিকা। কেরালার ব্যাকওয়াটার্স প্রজন্মের পর প্রজন্ম এখানে বেঁচে রয়েছে ভেম্বনাদ হ্রদের সম্পদে। এখানে জীবন মানেই কালো ঝিনুক, দশকের পর দশক ধরে সেটাই জীবিকা। কিন্তু এখন সেই সম্পর্ক টালমাটাল, আর সমাধান মোটেও সহজ নয়। এবং চিন্তার কথা, শুধুমাত্র একটি মরশুমি ফসল নয়, অনেক কিছুই ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনের প্রাণ কেন্দ্র হল ভেম্বানাদ লেক। ৬৫ বছর বয়সী অম্বিকার মতো মৎস্যজীবীর রুজি রুটি এই হ্রদের উপর নির্ভরশীল। কারণ এখানে ব্ল্যাক ক্ল্যাম নামে এক ধরনের কালো খোলসের ঝিনুক পাওয়া যায়। ঝিনুক সংগ্রহের জায়গায় পৌঁছানোর পর নৌকা থেকে রেক নামিয়ে হ্রদের তলদেশ খসা হয়। তারপর রেক থেকে কাদা বালি ঝরিয়ে ঝিনুকগুলো ডিঙিতে তোলা হয়। কিন্তু আগের তুলনায় এখন অনেক কম ঝিনুক পাওয়া যায়। ঝিনুক বাড়ানোর জন্য জলে লবণ দরকার, না থাকলে ঝিনুক সংখ্যায় বাড়ে না। আগে উত্তর থেকে নোনা জল এদিকে বয়ে আসতো, তখন অনেক ঝিনুক পাওয়া যেত। ভারতের মোট ব্ল্যাক ক্ল্যামের প্রায় ৭০% পাওয়া যায় এই জলে। মোহাম্মা গ্রামের হাজার হাজার জেলে এগুলো সংগ্রহ করেন। শেষ ১০ বছরে তারা অসহায়ভাবে দেখছেন ঝিনুকের সংখ্যা ১/৩ বেশি কমে যেতে। ভেম্বানাদ হ্রদের এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে থন্নিরমুক্কুম বাঁধ। হ্রদের উজানে থাকা এই ১.৪ কিলোমিটার লম্বা ব্যারেজটি সমুদ্রের নোনা জল উত্তর দিকে ঢুকতে দেয় না। তাতে হ্রদের মিষ্টি জলে সারা বছর ধান চাষ করা যায়। অ্যাকুয়াকালচার বিশেষজ্ঞ ডাক্তার পদ্মকুমার বলছেন, এই ধরনের হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি হতে পারে। হ্রদের কোনো অংশ যখন সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন নোনা জল ঢুকতে পারে না এবং বংশবৃদ্ধি করার জন্য যোগ্য পরিবেশ সৃষ্টি হয় না। ফলে এই প্রজাতির স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়। পরিবেশ পরামর্শদাতা মানিজা মুরালি সারাদিনের সংগ্রহ করা ব্ল্যাক ক্ল্যাম পরখ করে দেখছেন। তিনি একটি এনজিওর সাথে কাজ করেন এবং জলে নুন কমে যাওয়ার যে বদল আসছে তার সঙ্গে মানিয়ে চলতে গ্রামবাসীদের সাহায্য করেন। তার মতে এর সমাধান হচ্ছে সচেতনভাবে মাছ ধরা নিয়ন্ত্রণ করা। അപ്പുറത്തെ സാലിനിറ്റി പ്രോപ്പർ ആണ്, ഇതിന്റെ ഒരു ബ്രീഡിംഗ് അവിടെ ഇഷ്ടംപോലെ ബ്രീഡിംഗ് നടന്ന് ഒരുപാട് ബേബി ക്ലാംസ് ഇങ്ങനെ പല ലെയർ ആയിട്ട് ലേക്ക് ബെഡിൽ കിടക്കുകയാണ്. നമ്മൾ കൊണ്ടുവന്ന ഇൻഫർമേഷൻ ആ ബേബി ക്ലാംസിനെ അവിടുത്തെ ഫോക്സിലെ ക്ലാം കളക്ടേഴ്സിനെ കൊണ്ട് കളക്ട് ചെയ്ത് സൊസൈറ്റികളുണ്ട്, രജിസ്റ്റേർഡ് സൊസൈറ്റികളുണ്ട്, സൊസൈറ്റികൾ വഴി അവിടെ നിന്ന് ബേബി ക്ലാംസിനെ കളക്ട് ചെയ്ത് പല നമ്മൾ സെലക്ട് ചെയ്ത സൈറ്റുകളുണ്ട്. എന്നിട്ട് അതിനെ ഒരു പ്രൊട്ടക്റ്റഡ് ഏരിയ ആയിട്ട് നമ്മൾ വെക്കുകയാണ്. അവിടെ ഫിഷിംഗ് ഒക്കെ പ്രൊഹിബിറ്റ് ചെയ്തേക്കാണ്. എന്നിട്ട് ഒരു 3 to 6 months നമ്മൾ അതിനെ അവിടെ വെച്ച് അവിടെ തന്നെ ഇട്ടേക്കും, അതിന്റെ പ്രോപ്പർ ഗ്രോത്തിന് വേണ്ടിയിട്ട്। আম্বিকার মতে মৎস্যজীবীরা মানিজার কাজের ফলে হ্রদটাকে একটা যৌথ সম্পদ হিসেবে দেখতে শিখেছেন। আগে ফাঁকা জাল না ওঠা পর্যন্ত ঝিনুক তোলা হতো, কিন্তু এখন ঝিনুক বাছাই করে প্রাপ্ত বয়স্কগুলোকে রেখে ছোটগুলো আবার লেকে ছেড়ে দেওয়া হয়। എന്നിട്ട് ആ കുഞ്ഞു പൊടി മല്ലിക്കൊക്കെ വാരിക്കരുത്। আমাদের ছোট ঝিনুক তোলা উচিত না। বোঝা দরকার যে ছোট ঝিনুক বাঁচিয়ে রেখে বড় হতে দেওয়ার পর তুললে বেশি লাভ পাওয়া যায়। ছোট ঝিনুক বিক্রি করলে হয়তো ৯০ টাকা পাওয়া যায়, কিন্তু তার বদলে ভবিষ্যতের সম্পদ নষ্ট হয়। এটা বন্ধ করা আমাদেরই দায়িত্ব। കർശനായിട്ടും അതൊരു ഇതാക്കി എടുക്കണം। এই প্রচেষ্টার ফল ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সংগৃহীত ঝিনুকের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় মানুষ আর পর্যটকদের কাছে তাজা ঝিনুকের চাহিদা সবসময় বেশি। ব্ল্যাক ক্ল্যামের খোলস থেকেও বাড়তি আয় হয়। এতে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সিমেন্টের মতো
নির্মাণ সামগ্রী তৈরি কারখানায় এগুলো বিক্রি করা হয়। মানিজার মতে স্থানীয় মানুষের অংশগ্রহণ পুরো অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলেছে। അതിനെ വെറുതെ അതിനെ ഒരു എന്താണ് স্থানীয় ഒരു মানুষ ചൂഷണത്തിലേക്ക് আমাদের പോവാതിരിക്കാൻ വേണ്ടിയിട്ട് সচেতনতামূলক কাজে കമ്മ്യൂണിറ്റിക്ക് যুক্ত അവയർനെസ് থাকায় ഉള്ളത് তাদের കൊണ്ട് মাছ ধরার അവർ കുറച്ചുകൂടി অভ্যাসও ഇതിനകത്തേക്ക് বদলাচ্ছে। ഇൻവോൾവ് ചെയ്ത് അവരുടെ പാർട്ടിസിപ്പേഷൻ ഇതിനകത്ത് ഉള്ളത് കൊണ്ട് এখন প্রয়োজনের അവർ ഈ বেশি കാര്യങ്ങളൊക്കെ প্রাকৃতিক കുറച്ചുകൂടെ সম্পদ তারা ব্যবহার കോൺഷ്യസ് করেন না। ആയിരിക്കും. അപ്പൊ അവരുടെ കൂട്ടത്തിലുള്ളതാണെങ്കിലും হয়েছেন। പുറത്തുനിന്നുള്ളവരാണെങ്കിലും ഇതുപോലെ ഇതിലേക്ക് വരികയാണെങ്കിൽ বরঞ্চ ഓവർ তাদের ഫിഷിംഗ് പോലുള്ള কমিউনিটির കാര്യങ്ങളിലേക്ക് মধ্যে বা വരുവാണെങ്കിൽ বাইরের কেউ যদি കമ്മ്യൂണിറ്റിക്ക് ഇതിനെ বেশি ঝিনুক നന്നായിട്ട് ഇതിനെ তোলেন അതിന് എഗെയിൻസ്റ്റ് ആയിട്ട് তাহলে അവർക്ക് নিজেরাই വർക്ക് ചെയ്യാൻ প্রতিবাদ പറ്റും, করেন അല്ലെങ്കിൽ അതിനെ സംസാരിക്കാൻ এবং പറ്റും, അല്ലെങ്കിൽ നമ്മളെ আমাদের പോലുള്ള মতো NGOs NGO কে জানান റിപ്പോർട്ട് সমাধান ചെയ്തിട്ട് বের അതിന് করার জন্য। ഫലപ്രദമായിട്ടുള്ള ഒരു സൊല്യൂഷൻ അവർക്ക് കണ്ടെത്താൻ പറ്റും. ঝিনুকের উৎপাদন বাড়ানোই শেষ লক্ষ্য নয়, হ্রদের চারপাশের বসতিগুলো সামগ্রিক জীববৈচিত্র্যের উন্নতি করে পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়াটা আসল উদ্দেশ্য। এখন গ্রামবাসীদের পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে এই অঞ্চলে পর্যটন, চাষাবাদ ও জনসংখ্যার বৃদ্ধির নেতিবাচক প্রভাব কমানো। പഴയതുപോലെ കായൽ ഇപ്പം লেকে এখন আগের പക്കായില്ല. মতো ঝিনুক নেই, കായൽ മൊത്തം কিন্তু പ്ലാസ്റ്റിക് প্লাস্টিক বর্জ্যে മാലിന്യങ്ങളാൽ ভরে গেছে। আমার মনে হয় এই দূষণের জন্য പ്രജനനം ঝিনুকের നല്ല সংখ্যা രീതിയിൽ বাড়ছে না। നടക്കുന്നില്ല. এই দূষণের বিরুদ্ধে লড়াই করতে স্থানীয়রা এখন টিম করে নিয়মিত হ্রদ পরিষ্কার অভিযানে নামছেন। লেকের জলে অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা তা দেখতে তারা এখন নিয়মিত জল পরীক্ষা করেন। তবে পর্যটন সংস্থা, ধান চাষি আর আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনযাপনও হ্রদের পরিবেশের ওপর বড় প্রভাব ফেলছে। ডাক্তার পদ্মকুমারের মতে এদের সবাইকে একত্রিত করে ভেম্বানাদ লেকের প্রয়োজন অনুযায়ী একটা পরিকল্পনা করা এখন সবচেয়ে বেশি জরুরি। enforce, I should say, crop calendar আমার মতে restricting the ফসল crop ফলানোর season সময় বেঁধে accordingly. দেওয়া দরকার। And, তার সঙ্গে ব্যারিস্টার scientific বৈজ্ঞানিকভাবে operation of চালাতে the হবে barrage এবং হ্রদ থেকে and সমুদ্রে allow জল the বেরোনোর flushing of সুযোগ the দিতে lake. হবে। Because the lake is actually 5টা নদী এসেই হ্রদে the মেশে, 5 rivers offer ফলে প্রচুর জৈব a lot পদার্থ of আর দূষণ জমে যায়। organic matter and the এর সমাধান pollutants হলো get accumulated. সমুদ্রের দিকে লেকের So জল the যেন solution লাগাতারভাবে is বইতে to পারে। have a continuous flow of water to the sea. মুহাম্মা গ্রামের বাসিন্দারা এখনও কেরালার ব্যাকওয়াটারের গভীরে নৌকায় পাড়ি দেন। তারা এখন আর শুধু জেলে নন, এই জলভূমির অস্তিত্বের রক্ষকও। এবার যাব একেবারে অন্য ধরনের একটা উপকূলে। উত্তর জার্মানিতে এক পুরনো বন্দর নতুন করে গড়া হচ্ছে, আর সেখানেও একই চেষ্টা, জলের সঙ্গে মানিয়ে নিয়ে জীবনযাপন। ব্রেমেনে ভেসার নদীর শক্তিতে চলছে এক নতুন এলাকা। দেখব কিভাবে সেই এলাকা নদীর জলকে কাজে লাগিয়ে তৈরি করছে এক পরিচ্ছন্ন নতুন জীবনযাপনের পথ। ইউবাসে ইনসেল উত্তর জার্মানির ব্রেমেন শহরে একসময় এক ব্যস্ত সমুদ্র বন্দর ছিল, কিন্তু এখন ইউরোপের অন্যতম বড় নির্মাণস্থল। এখানে গড়ে উঠছে এক আদর্শ আবাসিক এলাকা। একটা শহরাঞ্চল কি পুরোপুরি সবুজ বিদ্যুৎ আর হিট পাম্পে চলতে পারে? এই কল্পনার পেছনে রয়েছেন ক্লাউস মেয়ার, যিনি কাজ শুরু করেছিলেন একটি মাত্র উইন্ড টারবাইন দিয়ে। আজ তার সংস্থা WPD ইউরোপের সবচেয়ে বড় উইন্ড ফার্ম চালায়। তিনি এখন নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছেন, সদ্য গড়ে ওঠা এলাকার জন্য বড় আকারের হিট পাম্প। ইতিমধ্যেই তৈরি হওয়া কিছু বিল্ডিংয়ের মডেল দেখলে বোঝা যায় আর কি কি বানানোর পরিকল্পনা রয়েছে। Das ist genau der Grund, বায়ুশক্তির weil লোক ich aus বলেই dem আমি Bereich তাপ Windenergie ব্যাপারটাকে komme, habe ich einen ganz anderen অন্যভাবে Blick দেখি। auf Wärme. আমরা যদি Wenn wir বিদ্যুৎ আর Wärme হিট über পাম্প দিয়ে Strom তাপ তৈরি produzieren, করতে über চাই, Wärmepumpen, তাহলে সৌর dann ও machen wir বায়ু das শক্তি sinnvoll nur উৎপাদনের in der পরিস্থিতির Weise, সঙ্গে dass wir তাল eben মিলিয়ে auf চলতে die হবে। Produktionsbedingungen von Solar und Wind reagieren. এই জেলা হিট পাম্পের জন্য প্রয়োজনীয় সবুজ বিদ্যুৎ পাওয়ার এক্সচেঞ্জ মার্কেট থেকে তুলনামূলক কম দামে কেনা হয়। সেই সঙ্গে ভেসার নদী থেকে জল নেওয়া হয়, কারণ আশেপাশে বায়ুর তুলনায় নদীর জল সবসময় উষ্ণ। সেটা একটা বড় সুবিধা। হিট পাম্পগুলো বাতাস, মাটি বা জল থেকে প্রাকৃতিক তাপ টেনে নেয়। এর পদ্ধতি একটাই, একটা হিট এক্সচেঞ্জার এই প্রাকৃতিক তাপকে রেফ্রিজারেন্টে পৌঁছে দেয়। রেফ্রিজারেন্ট বা শীতলক কম তাপেই ফুটে ওঠে, ফলে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পকে তারপর কম্প্রেস করা হয়, এটাকেই পাম্পিং বলে। তাতে যে তাপ বের হয় সেটাকে হিটিং সিস্টেমে পাঠানো হয়। জলের তাপমাত্রা যথেষ্ট না হলে বাড়তি শক্তির প্রয়োজন হয়।
আর এই পুরো প্রক্রিয়া চালু রাখতে পাম্পের জন্য বিদ্যুৎ দরকার হয়। এই হলো নদীর জল ব্যবহার করা হিট পাম্প। Wir beheizen ja unser Quartier mit der Wärme aus der Weser. আমরা ওয়েসারের জল ব্যবহার করে পুরো জেলাতে তাপ পৌঁছে দিই। 4টে টিউব বান্ডল হিট এক্সচেঞ্জারের মাধ্যমে নদীর জল থেকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপ বের করে সেটা পাম্পে পাঠানো হয়। এইভাবে পুরো জেলার জন্য পরিবেশ বান্ধব তাপ তৈরি হয়। এই টাওয়ারগুলোতে জেলার জন্য গরম জল সংরক্ষণ করা হয়। এগুলো থেকে বাথরুম আর রেডিয়েটরের জন্য তাপ সরবরাহ হবে। এই হোটেলটি ইতিমধ্যেই যুক্ত হয়েছে। এখানকার পুরনো শস্যের গুদামগুলো আকর্ষণীয় ঘরে পরিণত হয়েছে। এখানে হিট পাম্প চালিত রেডিয়েটর আছে, যাতে শীতে গরম আর গ্রীষ্মে ঠান্ডা হয়। এই পাম্পই শাওয়ারের জন্য গরম জল এবং ঠান্ডা করার জন্য চিল্ড ওয়াটার দিতে পারে। আমরা হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম কোনটা বেশি দামি, নদীর জল থেকে পাওয়া গরম জল নাকি পৌরসভার হিটিং ব্যবস্থা। যে কোনো জেলা হিটিং এর জাতীয় গড় খরচের তুলনায় আমাদের খরচ কম, যা অবশ্যই আমাদের জন্য ভালো। আমরা জীবাশ্ম জ্বালানির উপরও নির্ভরশীল নই। এই সাস্টেনেবল এনার্জি আছে বলে আমরা প্রায় স্বনির্ভর। পুরনো বন্দর এলাকার অনেক বিল্ডিং, কারখানা, গুদাম বা অফিস ছিল। সামান্য পরিবর্তনের ফলে এগুলো এখন জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, পুরনো কংক্রিটকে কেন পরিবেশ বান্ধব বলে মনে করা হয়? Das ist ja das Thema in der Architektur mit Recycling machen wir hier über Recyclingbeton, da wo wir noch Beton brauchen, wir passen nur Holzbauweise, aber da wo wir über Recyclingbeton, also kann man auch so Zwischenlösungen, aber die beste Lösung ist natürlich das Alte weiter zu nutzen, energetisch. ইবাজে ইনসেল একসময় জাহাজ আর পণ্যে ভরপুর ব্রেমেনের সমুদ্র বন্দরের অংশ ছিল। আজ প্রধান বন্দর হল ব্রেমাহাভেন। এখানে এখন প্রায় 1066টি ফ্ল্যাট এবং 60,000 বর্গমিটার বাণিজ্যিক জায়গা বানানো হচ্ছে। এখানে কিছু সাধারণ আবাসন আছে, বাদবাকিগুলো বেশিরভাগই বিলাসবহুল ভাড়ার বাড়ি এবং নিজস্ব মালিকানা ফ্ল্যাট। এলাকায় একটা এয়ার সোর্স হিট পাম্প, একটি আইস রিঙ্ক এবং সুইমিং পুল আছে। প্রত্যেকটা নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এসব থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ হিটিং সিস্টেমে ফিরিয়ে রিসাইকেল করা হয়। Wir haben Spaß, Elemente, wir können zeigen, dass man eine Eislaufbahn quasi kostenneutral betreiben kann, wenn man mit Wärmepumpen arbeitet. Wir können zeigen, dass wir 2 Schwimmbäder quasi kostenneutral betreiben können. Das heißt, bei uns sind Sachen im Quartier möglich, die sind ohne Wärmepumpen gar nicht denkbar. পরিকল্পনা আছে একটি সাইকেল গ্যারেজ, স্কুল ও ক্যাম্পাস, কাঠের উঁচু বিল্ডিং আর কাচের অফিস বানানোর, যার প্রতিটি জানালার সামনে গাছ থাকবে। প্রত্যেকটি বিল্ডিং অতুলনীয়, কিন্তু সবকটি গরম ও ঠান্ডা থেকে ভালোভাবে সুরক্ষিত। Effizient ist das, weil wir haben Verfügung heute über extrem gute Baustoffe, also auch im Glasbereich, আমরা dass wir উচ্চমানের sozusagen তাপ নিরোধক hocheffiziente গ্লেজিং ব্যবহার করি, Wärmeschutzgläser যার einsetzen, die ইনসুলেশন sehr ক্ষমতা খুব ভালো। niedrige Werte haben. এই কাজগুলো প্রায় ইটের দেওয়ালের মতোই ভালো ইনসুলেট করতে পারে। আর এই জেলার জন্য বানানো বড় হিট পাম্পগুলোর ইতিমধ্যেই বাণিজ্যিকরণ হয়েছে। বায়ুশক্তির উদ্যোক্তা ক্লাউস মেয়ার এখন লক্ষ্য রাখছেন পরবর্তী লাভজনক পরিকল্পনার প্রতি, যা হলো পুরো আবাসিক এলাকার জন্য গরম জলের সরবরাহ। ব্রেমেনের এই বড় পরীক্ষা দেখায় কিভাবে প্রযুক্তি দিয়ে নদীর জলকে কাজে লাগানো যায়। ওদিকে আসামে জলের সঙ্গে মানুষের সম্পর্ক আরোই পুরনো এবং আরোই গভীর। ব্রহ্মপুত্রের তীরে মিসিং সম্প্রদায়ের গোটা জীবনটাই চলতে থাকে নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে। খুঁটির ওপর ঘর বাঁধা, মরশুম অনুযায়ী রুটিন, এমনকি নিত্যদিনের ছোটখাটো সিদ্ধান্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে নেওয়া হয়ে আসছে এই অস্থির নদীর গতিপথ দেখে বুঝে। নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলছে তাঁদের জীবন। আসামের মিসিং সম্প্রদায়ের মানুষের কাছে ব্রহ্মপুত্র কেবল একটি নদী নয়, এটি তাদের জীবনের ধারা, পথ প্রদর্শক, আবার একই সঙ্গে বিপদের কারণ বটে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নদীর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। মিসিং নামের অর্থ জলের মানুষ।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে বাসিন্দাদের কর্মব্যস্ততা শুরু হয়। বিশ্বনাথ জেলার মিসিং সম্প্রদায়ের কৃষক রাজেন মিলি নদীর মাঝখানে চপরি দ্বীপের দিকে চলেছেন। গবাদি পশু পালনের জন্য প্রাকৃতিক ও বিস্তীর্ণ চারণভূমি রয়েছে সেখানে। আমি মিসিং মানুষসকলে ব্রহ্মপুত্রের এতটা কাছে বাস করা হাতে গোনা কয়েকটি সম্প্রদায়ের একটি আমরা। ব্রহ্মপুত্রের ক্ষয়ের কারণে নদী তার পথ বদলায়। আমার নিজ গাঁৱলৈ নদী যখন ঘুরে আমাদের বসতির দিকে বাঁক নেয়, তখন বন্যা হলে আমরা বাড়ি নতুন জায়গায় সরিয়ে নিই। চাংঘর ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। চাংঘৰ নহলে থাকিব নোৱাৰি। চাংঘর বা উঁচু বাড়ি মিসিং সম্প্রদায়ের এক অনন্য সৃষ্টি। এগুলো বাঁশ দিয়ে তৈরি, হালকা আর নমনীয় হওয়ায় উঁচু বাড়িগুলো বন্যার জল সহ্য করতে পারে। মিসিং চাংঘৰ বনাবলৈ চাংঘর বানাতে অনেক বাঁশ লাগে, খুঁটি তৈরি, দেওয়াল গাঁথা, উঁচু মেঝে তৈরি থেকে শুরু করে ফলস সিলিং সবকিছুতেই বাঁশ লাগিব। এৰি সিলিঙিৰ কাৰণে লাগিব। ছাদের জন্য লম্বা ঘাস দরকার হয়। যদি নাইকিয়া হয়ে যায় আমি তেতিয়া চুল্লির ঘর আমাদের প্রধান জায়গা। আমার জুইহালকনে আমার মূল, ইয়াতে আমি ভাত খাও। এখানে আমরা খাই, একসঙ্গে বসে গল্প করি, আগুনকে পবিত্র সাক্ষী হিসেবে রেখে তার সামনে আমরা প্রতিজ্ঞা করি। এইটো আমি আঁকি করি, আমি এইটো শপথ গ্রহণ করি। সাধারণ একটি চাংঘর তৈরিতে ৮০,০০০ থেকে ১ লাখ টাকা খরচ পড়ে। চাংঘরের কার্যকারিতা সরকারও স্বীকার করে নিয়েছে। ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় চাংঘর বানাতে তারা অর্থ সাহায্য করে। বানপানি আইলে আমার বন্যার ফলে আমাদের জমি উর্বর হয়, হাড় দিয়ে চাষ করলে ভালো ফলন হয়। আমি খেতি কৰিবলৈ ভাল লাগে, তেতিয়া খেতি ভাল। আমরা এখানে আও আর বাওয়ের মতো বন্যা সহনশীল ধান চাষ করি, আলি খেতি কৰো, গরু ছাগল মুরগি আর হাঁস পালন করি, ছাগলী কুকুৰা পাৰ। মাছ আমাদের প্রধান খাবার। আমরা মিসিংরা মাছের উপর খুবই নির্ভরশীল। মিসিং মানুহসকলে মাছ লাগিবই। ৬,৮০,০০০-এরও বেশি মানুষ নিয়ে মিসিং সম্প্রদায় আসামের বড় আদিবাসী গোষ্ঠীগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের কারণে তারা এখন সংকটে পড়ছেন। বন্যা ও ভূমিক্ষয় বাড়লেও জ্ঞানের উপর নির্ভর করে চাংঘরের মতো সমাধান খুঁজে নিয়েছেন তারা। যখন নদীর জল কর্দমাক্ত আর বালিতে ভর্তি হয়ে যায়, তখন বোঝা যায় পাহাড়ে অতিবৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যেই বন্যা আসতে পারে। বর্ষা এলে চাংঘরের সত্যিকারের উপকারিতা বোঝা যায়। আমরা বাড়িতে চিহ্ন দিয়ে রাখি যাতে জল তার নিচে থাকে। কিন্তু এই টিকে থাকার গল্প শুধু পুরুষদেরই নয়। নদীর সঙ্গে বসবাস করা মিসিং সম্প্রদায়ের নারীরাও প্রতিদিনই প্রতিকূলতার মুখোমুখি হন। ইয়ার একদম সাং ডুবি যায়, কখনো উঁচু মেঝেতেও জল উঠে যায়। আমি সাঙর উপর সাং বনে আসি। আরেকটা মেঝে আমার মাইকি মানুষ বাড়িটা সবাই নৌকা চালাতে পারে না। কিছুমান যাব পারে, কিছুমান যাব আমি নোৱাৰে। 15 বছর বয়স থেকেই নৌকা চালাতে পারি। মই 15 বছর পরে নাও চলাং। আর হুনমতির মতো অনেক পরিবারের জীবনযাত্রা নৌকার উপরে নির্ভরশীল। রাজেনের জন্য নৌকাটি তার বাড়ির মতোই গুরুত্বপূর্ণ। বন্যার জন্য সব দিক থেকে প্রস্তুত থাকা মিসিংদের জীবনেরই অংশ। খাবার জমিয়ে রাখা, ব্রহ্মপুত্রের জোরালো স্রোতে টিকে থাকার জন্য সাঁতার শেখা, চাষের সময় বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার এসব জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা শিখে আসছেন। Sanghor is emerging as one of the significant জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে চাংঘর এই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। disaster point of time, বিপদের সময় মানুষ তাদের নিজেদের বাড়িতে থাকতে পারে, অন্য গোষ্ঠীর কাছে যেতে হয় না। moving beyond their houses to the other communities. বন্যায় শুধু আশ্রয়ের সমস্যাই নয়, পড়াশোনা, স্বাস্থ্য আর নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
অনেক তরুণ এখনও গ্রামে থাকে। তারা বয়স্কদের কাছ থেকে সাংস্কৃতিক পরম্পরা আর সমাধানের নতুন উপায় খুঁজে নিচ্ছে। মিসিংরা ব্রহ্মপুত্রের বিরুদ্ধে লড়াই না করে শতাব্দীর পর শতাব্দী ধরে তাল মিলিয়ে বেঁচে আছে। চাংঘর শুধু একটি আশ্রয় নয়, এই ঘর তাদের স্মৃতি, জ্ঞান আর প্রতিরোধেরও প্রতীক বটে, যা পরিবর্তনের জোয়ারেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। প্লাবিত এলাকা থেকে এবার আসি শুকনো অঞ্চলে। এখানে প্রশ্ন অনেক রকম। জল যখন সীমিত তখন তা দিয়ে ফসল ফলাবেন কিভাবে? অনেক ফসলের জন্য দরকার প্রচুর জল, কিন্তু টমেটোর মতো সবজি অনেক কম জলেই চাষ করা যায়। তামিলনাড়ুর পাচ্চামালাই অঞ্চলের কিছু চাষি এই সহজ সত্যটা দিয়েই বদলে ফেলেছেন নিজেদের ভবিষ্যৎ। প্রাচীনকাল থেকেই ক্যাসাভা ও তার শিকড়ে থাকা ট্যাপিওকা স্টার্চ বা সাগু একটা প্রধান খাদ্যশস্য। কিন্তু তামিলনাড়ুর পাচামালাই পাহাড়ে এখন অনেক কৃষক এই ফসল চাষ করা বন্ধ করে দিয়েছেন, কারণ ক্যাসাভার জন্য যে পরিমাণ সেচ দরকার সেই রকম বৃষ্টি এখানে আর যথেষ্ট হচ্ছে না। আমি 2 বছর আগে ফসল পাল্টে দিয়েছি। ট্যাপিওকা চাষ করার সময় সংসারের খরচ চালানো খুব কঠিন ছিল। যদি তোমার ফসল পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করে তাহলে বৃষ্টি না হলে আয় হবে, কিন্তু খরচ তো সবসময় থাকে। অনেক সময় অন্যদের সাহায্যের উপরও নির্ভর করতে হতো, সেটাও খরচ বাড়াতো। কয়েক বছর আগেও অনেক কৃষককে রোজগারের জন্য কাজ খুঁজতে পাশের রাজ্য কেরালায় যেতে হতো। এই আদিবাসী সম্প্রদায়গুলিকে সাহায্য করার জন্য তামিলনাড়ু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চের সঙ্গে যুক্ত হয়ে আইনথিনাই প্রকল্প শুরু করে। এই প্রকল্প অনুযায়ী কৃষকরা বিনামূল্যে বীজ, চারা, সার, কৃষি যন্ত্রপাতি পান এবং ফসল উৎপাদন বৃদ্ধির প্রশিক্ষণও পান। এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদের ঢেঁড়স, টমেটো, শিম সহ নানা ধরনের বীজ দিই। এটার মূল লক্ষ্য হলো কৃষকদের আয় বাড়ানো। বিভিন্ন সবজি চাষ করলে সারা বছরই কিছু না কিছু ফসল তোলা যায়, তাতে বাইরে গিয়ে কাজ খোঁজার প্রয়োজন কমে। প্রথম 125 জন কৃষক এই সরকারি প্রকল্পে যোগ দেন। তারা ট্যাপিওকার এক ফসলি চাষ ছেড়ে নানা ধরনের চাষ শুরু করেন, যেমন টমেটো, লঙ্কা এবং আম। পালানি ও তার স্ত্রী কিছুদিন আগে এই প্রকল্পে যুক্ত হন এবং তাদের জীবন বদলে যায়। অনেকদিন আর কেরালায় যেতে হয়নি তাদের। কেরালায় 10 একর জমিতে কাজ করলেও সেখানে শুধু একজন মজুর। கேரளாவில் வேலை பார்க்கும்போது যখন আমরা কেরালায় কাজ করতাম তখন জমির মালিক ছোট ছোট কারণে আমার বরকে বকতো। ওকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগতো। কিন্তু এখন আমাদের নিজেদের জমিতে প্রায় 15 জন ওর হয়ে কাজ করছে। அவர் ஒரு முதலாளி மாதிரி 10-15 பேர்த்த வச்சு வேலை வாங்கும்போது அதை பார்க்குறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு। এখন পালানির প্রভূত খ্যাতি। 2025 সালের সেপ্টেম্বরে একটা পুরস্কারও পান, কারণ তার ফসলের উৎপাদন এই প্রকল্পের সাথে যুক্ত অধিকাংশ কৃষকের তুলনায় ভালো ছিল। তিনি বিশ্বাস করেন হরেক রকম ফসল সাস্টেনেবলভাবে চাষ করলে ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে। কৃষক ভালো ফসল ফলাতে না পারলে তাদের সন্তানদের স্কুলেও পাঠাতে পারে না। অনেক বাচ্চা সরকারি স্কুলে মাত্র 12 বছর অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দেয়। আমাদের এই প্রকল্প তাদের কৃষিকাজ শেখায় যাতে তারা ভবিষ্যতে স্বনির্ভর হয় এবং আমাদের মতো কেরালা বা অন্য কোথাও যেন যেতে না হয়। তারা যাতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রশ্ন হলো, তামিলনাড়ুতে ভবিষ্যৎ? সম্ভাবনা মন্দ নয়। গত 10 বছরে এই অঞ্চলে ট্যাপিওকা চাষ 1/3 বেশি কমেছে। তার জায়গা নিয়েছে নানা ধরনের সবজি, আর তাতে কৃষকদের জীবিকা আরও মজবুত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সবকটা প্রতিবেদনেই একটা কথা পরিষ্কার, জল শুধু বয়ে যায় না, গড়ে দেয় গোটা জীবন। আর যখন প্রতিটা সম্প্রদায় নিজের মতন করে মানিয়ে নিতে শুরু করে তখন বোঝা যায় ছোট ছোট পরিবর্তনও গোটা ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার চারপাশেও যদি এমন কোনো উদ্যোগ আপনার চোখে পড়ে তাহলে সেটা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আর ভুলবেন না ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে এরকমই সব নতুন প্রতিবেদন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়।
জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।